দারুণ ভালোবাসার গল্প প্রেম জল পর্ব ১৫। রুমে ঢুকতেই ঐশী এক দৃষ্টিতে আজরিনের মুখের দিকে তাকিয়ে তার কাছে লাগছে কেন কোনো একটা কিছু যেন ঠিক মেলে না ওর চোখে। তোর চোখ মুখ এমন শুকনো শুকনো লাগছে কেন? চোখও কেমন জানি ফোলা ফোলা মনে হচ্ছে। কিছু হয়েছে নাকি? জিজু কিছু বলেছে? আজরিন নিজের হাসিটা আরো প্রসারিত করে জবাব দেয় মুখ গম্ভীর করে, আরে আঙ্কেল বল, মজা করিস না, আমি সিরিয়াস। আজরিন তখন নিজের বাকি চুলে বেরুনি করতে করতে বলে, আমিও খুব সিরিয়াস। আর হ্যাঁ, যদি কিছু বলেও থাকে তাহলে তোর কাছে কেন বলবো? ঐশী সে হালকা একটু ভেবে বলে, সেটাই তো সমস্যা। চুলটা গুছিয়ে আয়নার দিকে একবার তাকিয়ে হঠাৎ বলে, আচ্ছা তুই সত্যি জানতে চাস কি বলেছে? তাহলে আয় কানে মুখে বলি। আজরিন একটু ঝুঁকে গিয়ে নিচু গলায় ওর কানে বলেছে আই লেভ ইউ। ঐশী যে পেছনে দাঁড়িয়ে কিছু না বুঝে চোখ কপালে তোলে, তারপর এক ধরনের অবিশ্বাস নিয়ে একটু পেছানোর সুরে দাঁড়িয়ে তাকায়। আজরিন এই নাটকের কাণ্ডে আজরিনের দিকে তাকিয়ে যেন সে হতবাক। আর আজরিন ঐশীর এই মর্তব্য মুখ দেখে এক চুল হাসে, তারপর জিহ্বা বের করে শিশুসুলভ ভঙ্গিতে বলে, ব্যাঁ। এই ছোট্ট মুহূর্তেই দুই বান্ধবীর মাঝে আবার চেনা চেনা দুষ্টুমি আর হাসির রং ছড়িয়ে পড়ে, যেন একটু আগে কেউ কাঁদেনি, কেউ তিরস্কৃত হয়নি। বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পৌঁছতে ২০ মিনিটের মতো সময় লেগে যায়। আজরিনরা রিকশায় বসে, আজরিন, ঐশী আর রনি চারপাশের দৃশ্য দেখতে দেখতে এগিয়ে যায়। রূপাও এসেছে ওদের সঙ্গে। যতই গন্তব্যের দিকে যাচ্ছে মানুষের ভিড় ততই ঘনীভূত হতে থাকে। বিশ্ববিদ্যালয়ে যেন আজ জনসাগর। যানজটে রিকশা থেমে যেতে বাধ্য। চারদিক থেকে আসার চিৎকার, উদ্বেগ মাখা কথোপকথন, পরিবেশ ভারী। কে বলবে আজ এখানে পরীক্ষা, যেন যুদ্ধের প্রস্তুতি। অভিভাবকদের ভিড়ে ছাত্রছাত্রীদের সংখ্যা কোথায় যেন হারিয়ে যাচ্ছে। কেউ দাঁড়িয়ে বইয়ের চোখ রাখছে, কেউ নিচে বসে শেষ মুহূর্তের নোটগুলোতে চোখ বোলাচ্ছে, কেউ উদ্বেগ স্বরে দিক নির্দেশনা দিচ্ছে। কারো অভিভাবক বা হাত ধরে ট্রেনের ছায়ায় দাঁড়িয়ে আছে। আজরিনের জন্য চারপাশ থেকে কোথাও কেউ নেই। তার চোখে মুখে গাম্ভীর্যের ছাপ, চোখের কোণে ঝাপসা ক্লান্তি, হৃদয়ে জমে থাকা বিষণ্ণতা। আজরিন কেউ বুঝবে না বলে সে একটা নীরব মুখোশ পরে আছে। ঐশীর দৃষ্টি যদিও চারপাশে। আজকের এই বিশাল আয়োজন, কোলাহল, পড়ুয়াদের ভিন্ন 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 প্রস্তুতির দৃশ্যগুলো সে কৌতূহলী দেখছে। মাঝে মাঝে আজরিনকেও লক্ষ্য করে, তবে কিছু বলে না। এমন সময় হঠাৎ রনির ফোন বেজে ওঠে। প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে ফোনটা বের করতে করতে সে আজরিনকে বলে, তোরা এখানেই দাঁড়া, আমি কলটা রিসিভ করে আসছি। রনি ঘুরে দাঁড়াতেই রূপা পেছন থেকে বলে, ভাইয়া আমিও যাব। রনি চোখ তুলে এক ঝলক তাকিয়ে হাত বাড়িয়ে দেয়। রূপা ছোট্ট পায়ে ছুটে গিয়ে রনির হাত ধরে। তারা দুজনেই ধীরে ধীরে ভিড়ের মাঝে মিলিয়ে যায়। রনি এক হাতে মোবাইল কানে ধরে কথা বলছে, অন্য হাতে ছোট বোনের হাত শক্ত করে ধরে রেখেছে। ওদের দুজনকে দূর থেকে স্পষ্ট দেখা যায়। রনি ফোনে কথা বলছে বটে, কিন্তু তার চোখ বারবার আজরিনদের দিকে ঘুরে আসছে, যেন মনে মনে নিশ্চিন্ত হতে চাচ্ছে ওরা এখানেই আছে, এখনো হারিয়ে যায়নি। রনি ফিরে মিনিট ৫ হলো। রনি ফোন কানে নিয়ে আজরিনদের কাছে আসে। আজরিনের একটু কাছে আসতে হাত বাড়িয়ে তার মোবাইলটা আজরিনের পানে দেয়। আজরিন কোনো কথা না বলে হতভম্ব হয়ে রনির পানে চোখ ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। সে মুখে কথা না বললেও তার চেহারা, ঠোঁট, চোখ তার না বলা কথাগুলো বলছে। রনি চোখ ইশারায় আজরিনকে মোবাইলটা নিতে বলে। আমায় কেন মোবাইল দিচ্ছ? আজরিন প্রশ্ন করে। কথা বল। কথা বলবো মানে কার সাথে? চেহারা তার বিস্ময়কর হয়ে আছে। রনি এবার একটু স্বর উঁচু করে বলে, কথা বলে দেখতে পারিস না কে বা কার সাথে? আজরিন এবার হতভম্ব চেহারা নিয়ে মোবাইলটা রনির হাত থেকে আলতো হাতে নিয়ে নেয়। দিনের আলো মোবাইলে পড়ায় নম্বরটা ঠিক দেখা যাচ্ছে না। আজরিন বিলম্বিত হয়ে মোবাইলটা কানে নিয়ে রনিদের কাছ থেকে কয়েক পা এগিয়ে যায়। তারপর একবার পিছন ফিরে কয়েক পলক ফিরিয়ে নেয়। ঐশী কিছু বুঝতে না পেরে বোকার মতো সবটা দেখে যাচ্ছে। আজরিন দ্বিধাদ্বন্দ্ব নিয়ে মৃদু স্বরে বলে ওঠে, হ্যালো। মোবাইলের ওপাশ থেকে নিচু স্বরে অনুসারী কণ্ঠে ভেসে আসে, নার্ভাস? আজরিন বুকের ভিতর কেঁপে ওঠে। তার শরীরের বল হারিয়ে যায়। পেটের ভিতর কেমন জানি মোচড় দিতে থাকে। মুহূর্তের মধ্যে চোখ থেকে কলকলিয়ে অশ্রু ঝরতে থাকে। স্বাভাবিক নেই তার চেহারা, স্বাভাবিক নেই। সে চুপ
করে আছে আর তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো নিজে নিজেই তাদের কাজ করে যাচ্ছে। মনে হচ্ছে এতক্ষণ শরীর থমকে ছিল, এই বুঝি মালিকের আদেশ পেল তো দুরন্ত হয়ে কাজে লেগে গেল। আজরিনের চুপটি করে থাকায় মোবাইলের ওপাশ থেকে আবার বলে ওঠে, কিছু বলছো না যে? কান্না গলায় কাটার মতো বেঁধে রেখে গাল বেয়ে পড়া অশ্রুগুলো হাতের উল্টো পিঠ দিয়ে মুছতে মুছতে মৃদু স্বরে বলে, কি বলবো? নার্ভাস? আজরিন ঠোঁট ভিজিয়ে নিয়ে শুকনো গলায় বলে, নার্ভাস কেন হব? এই যে একটু পর পরীক্ষা। আজরিনের কণ্ঠ হালকা কাঁপন কিন্তু সঙ্গে অভিমান মিশে আছে স্পষ্ট। বলে, তাতে নার্ভাস হওয়ার কি আছে? ওপাশ থেকে সামান্য থেমে প্রশ্ন আসে, তোমার গলার স্বর এমন কেন শোনাচ্ছে? কেমন আবার? ঠিকই তো আছে। না, আমার মনে হচ্ছে না। হালকা শ্বাস ফেসে বলে, তাহলে আমি কি করব? ওপাশ থেকে শব্দ আসে, একটু দ্বিধাহীন, সরি। আজরিন কেঁপে ওঠে এক মুহূর্তে, ভিতরটা থমকে যায়। সে নিচু স্বরে বলে, কেন? সকালের জন্য। আজরিন মাথা নিচু করে একটু চুপ থেকে বলে, সরি বলার কিছুই নেই। আছে, আমি একটু বেশি করে ফেলেছি। আজরিন ব্যথা চেপে ধরে বলে, বেশি কেন হবে? আপনার জিনিসে না বলে হাত দিয়েছি। শুধু হাত দিয়ে থেমে থাকিনি, সাথে করে নিয়েও এসেছি। দোষ তো আমার। আপনি যা করেছেন আমি আপনার দিক থেকে কোনো ভুল দেখি না, বরং ঠিকই করেছেন। তাই সরি বলার কথা যদি কারো থাকে তবে সেটা আমার। কথাগুলো বলার সময় আজরিনের বুকের ভেতরটা হু হু করে ওঠে। সকাল থেকে জমে থাকা সব কষ্ট, অপমান, অভিমান এক ফোঁটা ফোঁটা জল হয়ে গাল বেয়ে পড়তে থাকে। ওপাশ থেকে আসা কণ্ঠটা এবার একটু নরম। বলে, ঘড়িটাকে আমি আমার লাকি ঘড়ি বলে মনে করি। ওটার দাম খুব একটা না, কিন্তু তার মূল্য আমার কাছে অনেক বেশি। তুমি জানো আজ অফিসে একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে, তাই সেটা পড়তে যেতে চেয়েছিলাম, কিন্তু খুঁজে না পেয়ে রেগে মাথা গরম হয়ে গিয়েছিল। রাগ কন্ট্রোল করতে পারিনি। কতটা রুড হয়ে উঠেছিলাম তোমার প্রতি রাগের বশে। হয়তো যা খুশি বলেছি, কিন্তু এখন মাথা ঠান্ডা হয়েছে, বুঝেছি আজ তোমার জীবনের এত বড় একটা পরীক্ষা, আর সেই দিনেই আমি তোমার সঙ্গে এমন ব্যবহার করলাম। তাই মনে হলো তোমাকে সরি বলা দরকার। আজরিন হাসে, দুঃখের হাসি, চোখে জল কিন্তু ঠোঁটে এক প্রশ্রয়হীন সরলতা। সে বলে, আপনার মুখে সরি মানায় না, তাই বলবেন না। আর এক্সপ্লেশন সেটাও না। কেন সরি বলতে হবে না? অমিতের প্রতিটি কথা অত্যন্ত শীতল শোনায়। আপনি তো কখন ভুল করতেই পারেন না। তার থেকে বড় কথা, আমার অভ্যাস হয়ে গেছে, এখন আর গায়ে লাগে না। এত অভিমান, এত অভিযোগ মনে রেখে পরীক্ষা দিবে কি করে? এত অভিমান অভিযোগের ভিড়ে কি তোমার এতদিনের পড়াগুলো বেরিয়ে আসতে পারবে? হাজরিন একটু হাসির ভঙ্গি করে বলে, অভিমান আপনার উপর আর অভিযোগ আপনাকে নিয়ে। কাউকে নিয়ে অভিযোগ করতে না অধিকার লাগে, যেই অধিকারটা আমার আপনার উপর নেই। তুমি তো দেখি বেশ কথা জানো, ওই একটু আধটু। এতক্ষণ আগেও আজরিনের কথাগুলো অভিমানের হলেও এখন বলা কথাটা কিছুটা স্বাভাবিক শোনায়। ভালো তো, আর কিছু বলবেন? ঘড়িটা সাবধানে রেখো। তার মানে আপনি এই কথা বলার জন্য আমার সাথে কথা বলতে চেয়েছিলেন? শুধুমাত্র একটা অজুহাত, তাই তো বলি। অমিত শিকদার হঠাৎ কেন আমায় সরি বলবে, যে কিনা ভাবে তার দ্বারা কোনো ভুলই হতে পারে না? ভুল বুঝলে, আমি চেক করে নিলাম ঘড়িটা পড়লে কি না। আমার মনে হয়েছে তুমি পড়বে না, আর সেটাই হলো। তোমার সো কল্ড ভাইয়ের কাছ থেকে ঘড়িটা নিয়ে নিও। মানে? মানে তোমার পাতানো ভাই রনি থেকে ঘড়িটা নিয়ে নিও। আজরিন এক মুহূর্তে থমকে যায়, বিস্ময়ে বলে ওঠে, রনি ভাইয়ের কাছ থেকে ঘড়ি নেব মানে? কথা বলে পিছনে তাকায় আজরিন। কয়েক কদম দূরে দাঁড়িয়ে আর রনি, আর তার পাশে ঐশী ও রূপা। আজরিনের তাকানোতে রনির ঠোঁটে প্রশ্রয় ভরা হাসি। সে হাত নেড়ে ইশারা করে। ঐশী আর রূপা কিছু না বুঝলেও মুখে নির্বিকার ভাব নিয়ে দাঁড়িয়ে আছে, যেন তারা নীরব দর্শক। তবে রনির চোখে মুখে স্পষ্ট বোঝা যাচ্ছে সে ঠিকই বুঝেছে আজরিন কেন এমনভাবে তাকালো। ওপাশ থেকে অমিত আজরিনকে নরম গলায় বলে, যেটা শুনেছ সেটাই। মন জুড়ে তখন হাজারটা প্রশ্ন কিলবিল করছে, তবুও সে সংযত কণ্ঠে বলে, ভালো, আর কিছু বলবেন? হুম হুম। আজরিন একটু চমকে যায়, ভাবে মানুষটার আরও কিছু বলার আছে আমাকে। আজরিনের কণ্ঠে লাজুক এক কৌতূহল জেগে ওঠে। অমিত বলে, কি সাবধানে পরীক্ষা দিও। ছোট বাচ্চাদের মতো নিশ্চয়ই বলতে হবে না রোল, রেজিস্ট্রেশন নাম্বার খেয়াল রাখবে, এগুলো যাতে ভুল না হয়, ভালোভাবে ফ্লাপ করবে। আজরিন নিজেকে বলে, কেন বলবেন না? আপনি তো আমাকে ছোট বাচ্চাই মনে করেন। কিছু বললে না, কি বলবো?
শোনো, এখন যা বলবো মনোযোগ দিয়ে শুনবে। অমিতের গলায় এক দৃঢ়তা। আজরিন অজান্তেই নিজের মুখটা সিরিয়াস করে ফেলে। অমিত এবার ধীরে ধীরে গুছিয়ে বলতে থাকে, যখন উত্তর লিখবে প্রশ্ন দেখে মনে হবে কমন পড়েছে, কিন্তু সবসময় তা হয় না। তাই না পড়েও ওএমআর ফ্লাপ করে দিও না। অনেক সময় যেটা আর উত্তর মনে হয় সেটা ভুল হতে পারে। সব অপশন ভালোভাবে পড়বে, তারপর নিশ্চিত হয়ে উত্তর দেবে। যদি কিছু প্রশ্ন টোটালি না পারো ছেড়ে দিবে সেটা। এই পরীক্ষা তো মাইনাস মার্কিং থাকে। যেগুলো তুমি নিশ্চিত চান্স পাবে দিয়ে সেগুলোই দিও। ভুল দিয়ে মাইনাস পাওয়ার দরকার নেই। মাথা ঠান্ডা রাখবে। আমি বিশ্বাস করি তোমার চান্স কেউ ঠেকাতে পারবে না। আর হ্যাঁ, আমার লাকি ঘড়িটাও তো তোমার সাথেই আছে। এই কথা শুনে আজরিনের চোখ বন্ধ করে মুহূর্তে খানিক নিঃশ্বাস নেয়। মনের ভিতর এক অদ্ভুত শক্তি ছড়িয়ে পড়ে। একরাশ ভালোবাসা, বিশ্বাস আর দায়িত্বের ভার অনুভব করে। সে মনে মনে বলে ওঠে, আপনি যদি আমার উপর এতটা বিশ্বাস রাখেন, আমি কি করে আপনাকে হতাশ করব বলুন? আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব ইনশাআল্লাহ। তার নিস্তব্ধতায় ওপাশ থেকে অমিত আবারও বলে, শুনলে কি বললাম? আজরিন মৃদু স্বরে বলে, হ্যাঁ শুনলাম। আচ্ছা, তাহলে আর কি বলবো, বেস্ট অফ লাক। এখন রনিকে ফোনটা দিয়ে দাও। আজরিন ধীরে মোবাইলটা কানের পাশ থেকে নামায়। ঠোঁটে এক আশ্বাস ভরা হাসি। এতক্ষণে তার কান্নাগুলো ভার মনে হয় হালকা হয়েছে। সে পিছনে ঘুরে রনির দিকে পা বাড়ায়। কিছু না বলে ফোনটা রনিকে বাড়িয়ে দেয়। রনি ফোনটা হাতে নিয়ে অমিতের সাথে কিছু কথা বলে হালকা হেসে কলটা কেটে দেয়। তারপর ফোনটা প্যান্টের পকেটে রাখতে রাখতে মুখে এক রহস্যময় হাসি দিয়ে আজরিনের দিকে তাকায়। আজরিন তখন গলার স্বর একটু তীক্ষ্ণ করে বলে ওঠে, আমার ঘড়ি কই? রনি যেন এরকম প্রশ্নের অপেক্ষায় ছিল। খুব স্বাভাবিকভাবে প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে ঘড়িটা বের করে বাড়িয়ে দেয়। ঘড়িটা হাতে নিতে নিতে আজরিন আবারও কৌতূহল হয়ে বলে, তুমি এটা আবার কখন নিলে? রনির চোখে মুখে একটা ভাব এনে বলে, নিয়েছি। এখন কখন নিয়েছি এটা তোকে বলতে হবে? আজরিন মুখ ফুলিয়ে বাচ্চাদের মতো বায়না ধরে বলে, বলো না, না হলে সারা পরীক্ষার হলে এটা নিয়ে ভাবতে ভাবতে আমার আর পরীক্ষা দেওয়াই হবে না। রনি মুচকি হেসে ফেলে। তারপর একটু গম্ভীর স্বরে বলে, মনে আছে তখন বাসা থেকে বের হয়ে লিফটে উঠতে যাব, তখন একটা কল আসছিল আমার, ওইটা ভাইয়ের ফোন ছিল। আজরিন একটু ভেবে বলে, হুম, তুমি আবার বাসায় গেলে বলেছিলে কি যেন রেখে আসছো। রনি হাসি মুখে মাথা নেড়ে বলে, আর কি, তার পিয়ন হয়ে কাজ করলাম ভাইয়ের নির্দেশে। ঘড়িটা নিয়ে এলাম। আজরিন এবার কিছু না বলে হালকা হেসে ঘড়িটা হাতে পড়ে নেয়। সেই চীনা ঘড়ি, ঘড়ির কাঁটার স্পর্শ যেন অমিতের বিশ্বাস আর ভালোবাসার ছোঁয়া মিশে আছে। তার ঠোঁটের কোণে এক চিলতে হাসি খেলে যায়। মনে মনে ভাবে, উনি কি করে বুঝলেন আমি এই ঘড়িটা পরব না? সত্যি বলতে হয়, লোকটা মেয়েদের মন নিয়ে যেন পিএইচডি করে এসেছেন। আজরিন ঘড়ির দিকে তাকিয়ে আবার চোখ তুলে রনির দিকে চায়। আর কিছু না বলে কেবল একটা চুপচাপ কৃতজ্ঞতা যেন চোখ দিয়ে ঝরে পড়ে। এবার তার মনে আর কোনো সংশয় নেই। সময়টা এখন রাত প্রায় ৯টা। চট্টগ্রাম রেল স্টেশনের পুরনো ধূসর প্লারগুলোর একটায় বসে আছে একজন মহিলা। মুখে নিস্তব্ধতা, চোখে অপেক্ষার ছাপ। স্টেশনের কোলাহলপূর্ণ পূর্ণ বাতাসে আশপাশ যেন নড়েচড়ে উঠছে। চারদিকে কতটা কণ্ঠস্বর, টলি টানার আওয়াজ, সব মিলিয়ে এক বিষণ্ণ জীবন্ততা। যদিও পুরো শহর ঘুমাতে বসেছে, স্টেশনের চত্বরে ঠিক আলোয় ঝলমলে। ল্যাম্পপোস্টের কৃত্রিম আলোতে ঝিকিমিকি করছে প্ল্যাটফর্মের প্রতিটি কোণ। শহরের নিঃসঙ্গ অন্ধকারে এটাই এখন একমাত্র জাগ্রত আশ্রয়। প্রায় ২০ মিনিট ধরে গুটিসুটি হয়ে বসে আছেন এই মহিলা। হঠাৎ আশেপাশে যাত্রীদের ছুটাছুটি, উত্তেজিত গলার চিৎকার ভেসে আসে কানে। ঢাকার ট্রেন এসে পড়েছে, ঢাকার ট্রেন এসে পড়েছে। এই ঘোষণাটি শুনে মহিলার চোখ চঞ্চল হয়ে ওঠে। তিনি আস্তে করে উঠে দাঁড়ান। কয়েক পা এগিয়ে যান রেল লাইনের দিকটায়। ছাউনির নিচ থেকে একটু বেঁকে তাকাতেই অন্ধকার ভেদ করে এক চোখে আগুন জ্বালানো ট্রেন আসতে দেখা যায়। যেন রাতের বুক চিরে আলোর বলয় নিয়ে এগিয়ে আসছে সময় এক প্রহরী। এগিয়ে আসছে ট্রাকের কম্পন ততই বেড়ে চলেছে, যতই বাতাসে ভেসে আসছে ধাতব্যস্ত্রের এক চেনা গন্ধ। রেলের প্রতিটি স্পর্শে ওনার ভেতরটা যেন কেঁপে উঠছে। কি এক অজানা সত্তা খুঁজে চলেছে তিনি এই ট্রেনের আশায়। ট্রেনটি ধীরে ধীরে স্টেশনে থেমে গেল। শুরু হয় রীতিমতো প্রতিযোগিতা, কে আগে নামবে, কে আগে পৌঁছাবে। মানুষজন যেন গন্তব্যে পৌঁছার প্রতিযোগিতায় মেতে উঠেছে। এর মধ্যে মহিলার দুটি চোখ ছুটে চলেছে ভিড়ের মাঝে, ক্লান্ত, অস্থির, কিন্তু আশার উজ্জ্বল।
হঠাৎ পেছন থেকে এক চেনা স্পর্শ, এক মেয়ে এসে জড়িয়ে ধরে আহ্লাদি স্বরে বলে ওঠে, মা। মহিলাটি থমকে গিয়ে ধীরে ধীরে পেছন ফিরে তাকান। মলিন মুখে একরাশ আশার আলো ফুটে ওঠে। মেয়েকে বুকে টেনে নিয়ে আলতো করে বলেন, আল্লাহর শুকরিয়া, তোরে ঠিকঠাক ফিরিয়ে এলো। ক্লান্তিকর যাত্রার পর চট্টগ্রামের মাটিতে পা রাখল রনি, ঐশী আর আজরিন। তিনজনের চেহারাতে ধরা পড়েছে ক্লান্তির রেখা। চোখের জলজল করছে এক রাশ অবসাদ। এই ফিরা তাদের কারোর জন্যই ছিল না পূর্ব পরিকল্পিত। সময় ঢাকার ব্যস্ততার চাপে তারা আজকের এই ট্রেনে ফিরে আসে। পরীক্ষা শেষে গেট দিয়ে বেরিয়ে আসতে আজরিন আর ঐশীর মুখ দুটো যেন আলো ছড়িয়ে দিচ্ছে। হাস্যোজ্জ্বল মুখে চেয়ে আনন্দ স্পষ্ট ছাপ দূর থেকে দেখলেই বোঝা যায় আজকের পরীক্ষা তাদের মনের মতো হয়েছে। গেটের বাইরে তাদের জন্য দাঁড়িয়ে আছে রনি আর রূপা। অপেক্ষার ছায়া দুজনের চোখে। ঐশী আর আজরিনদের বের হতে দেখে রূপা হঠাৎ হইচই করে ডেকে উঠল, ভাবিয়া ভাবিয়া এদিকে। তারা সেই ডাক স্পষ্ট কানে শুনল। আজরিন আর ঐশী দুজনে একসাথে মুখ ঘুরিয়ে তাকালো। ওদের চোখ সরাসরি গিয়ে ঠেকল রূপা আর রনির মুখে। রূপার চোখে মুখে এক সহজ একটা হাসি, স্বাভাবিক অভিব্যক্তি, কিন্তু রনির মুখে কেমন যেন থমথমে শুকনো নীরবতার ছোঁয়া চোখে। রনি এই চোখ মুখ চেহারা দেখে আজরিন কাছে গিয়ে থেমে দাঁড়ালো। তার সামনে এক দৃষ্টিতে রনির পানে তাকিয়ে মুখে কৌতুক মিশিয়ে বলে উঠল, তোমার মুখ এত শুকনো দেখাচ্ছে কেন? তোমার মতো মানুষের আবার কি হলো? কিছু হয়েছে? রনি মুখে একটা তীক্ষ্ণ হাসি নিয়ে বলে, আর বলিস না, আঙ্কেল একটু আগে কল দিয়ে বললেন যে করেই হোক আজকেই আমাদের চট্টগ্রাম ফিরে যেতে হবে, কারণ কাল আমাকে কক্সবাজার যেতে হবে অফিসের একটা প্রয়োজনীয় জরুরি কাজ, প্রজেক্টের কাজে। রনির কথা শুনে আজরিন যেন নিজের উল্লাস লুকাতে পারল না। যদিও চোখে মুখে স্বাভাবিক ভাব ধরে রাখলো, তবুও ভিতরে একরকম আনন্দ খেলে গেল। তারপর একটা কৃত্রিম বিষণ্ণতা আনার চেষ্টা করে বলল, এখনই যাবে? এখনও তো 12টার বেশি বাজে। আজকে চট্টগ্রামের কোনো ট্রেন আছে? রনি একটু বিরক্ত গলায় বলে, একটা খোঁজ পেয়েছি, 1টার দিকে একটা ট্রেন ছাড়বে। ছাড়তে ছাড়তে আরও কিছু সময় লাগবে, কিন্তু ধরতে পারলেই ভালো হবে। রনির গলায় উদ্বেগ, মুখ ফ্যাকাশে ভাব। আজরিন সাথে সাথে সিদ্ধান্ত নিয়ে বলে, তাহলে আর দেরি কেন? যেহেতু যেতেই হবে, এই ট্রেনটাই ধরি। অন্য কোনো উপায় নেই, গাড়িতে তো এত দূর আমার পক্ষে যাওয়া সম্ভব না। আজরিনের কথায় যেন সিদ্ধান্ত হয়ে গেল। তারা দ্রুত বাসার দিকে রওনা দেয়। প্রস্তুতি নিতে ঘণ্টাখানেকের মধ্যে ব্যাগ গোছানো, কাপড় বদলানো, খাওয়া, সব যেন যুদ্ধকালীন অবস্থা। ভাই চলে যাবে দেখে রূপা কান্না চেপে রেখে কেবল ঠোঁট কামড়ে। মা তো কেঁদেই চলেছেন ছেলে চলে যাবে বলে। আর রনি, তার অবস্থা সবার চেয়ে বেশি বিচিত্র। মন চাচ্ছিল না তার, কিন্তু কাজের চাপে, দায়িত্বের টানে তার ইচ্ছাকে অবজ্ঞা করেই তাকে বেরিয়ে পড়তে হলো। রেল স্টেশনের প্ল্যাটফর্মটা ধীরে ধীরে নিস্তেজ হয়ে এসেছে। যাত্রীদের গুঞ্জন, ট্রেনের চাকা ঘোরানোর শব্দ, সবকিছু যেন একটু আগে থেকে মিলিয়ে গেছে। ঐশীরা বিদায় নিয়ে চলে যাওয়ার পর আজরিন কিছুটা চুপচাপ হয়ে যায়। রেল স্টেশনের চারপাশে একবার চোখ বুলিয়ে নেয় সে। তারপর একটু উদ্বিগ্ন হয়ে পাশে দাঁড়িয়ে থাকা রনির দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, আমাদের নিতে কেউ আসবে নাকি একাই বাসায় যেতে হবে? রনি তখন প্যান্টের পকেট থেকে মোবাইলটা বের করতে করতে বলে, ভাইয়ের তো আসার কথা। রনির মুখে ভাইয়ার কথা শুনে আজরিনের কৌতূহলটা বেড়ে গেল। ঠোঁটে হালকা হাসি টেনে আবার জিজ্ঞেস করলো, কে? রাক্ষসটা আসবে আমাদের নিতে? রনি চোখ মোবাইলে স্ক্রিনে রেখে ক্লান্ত কণ্ঠে বলে উঠল, হুম। তারা ঘন্টার পর ঘন্টা টেনে চেপে আসার ধকল আজরিনের শরীরের উপর যেন চেপে বসেছিল এতক্ষণ। তবে অমিত নিতে আসবে কথাটা শোনার পর থেকে আজরিনকে দেখে এখন একেবারের জন্য মনে হচ্ছে না সে এত লম্বা সফর করেছে। যেন এই পথে তার চেনা এই ক্লান্তির ছোঁয়াও তাকে ছুতে পারেনি। রনি ফোন থেকে কল দেয় অমিতকে, কোথায় আছে তা জানার জন্য। ওপাশে অমিত ফোন রিসিভ করতে কয়েকটা কথা বলে নেয়। এরপর ফোন কানে রেখে আজরিনের দিকে তাকিয়ে বলে, লাগেজটা আমার হাতে দে, আর আমায় ফলো করে আমার পেছনে পেছনে আয়। রনির ভাবভঙ্গিতে স্পষ্ট বোঝা যায় অমিত তাকে লোকেশন বলবে আর সেদিকেই এগিয়ে যাবে। তাই আজরিন আর কিছু না বলে লাগেজটা রনির হাতে দিয়ে দেয় আর ধীর পায়ে তার পিছনে হাঁটতে থাকে। স্টেশনের ভিড় ঠেলে একটা পিলারের পাশ দিয়ে হেঁটে চলেছে রনি আর আজরিন। একটু পরে রনি দূর থেকে একটা কালো গাড়ি দেখে চিনে ফেলে। গাড়ির পাশে দাঁড়িয়ে আছে অমিত হেলান দিয়ে, মোবাইল কানে ধরে দাঁড়িয়ে রনিকে দেখে হাত নাড়াতে থাকে। অমিতের তখন নজর পড়ে রনির দিকে, তারপর সেদিকেই তাকিয়ে ফোনটা কানের থেকে ধীরে ধীরে সরিয়ে নেয়। তারপর আরেকটু সোজা হয়ে দাঁড়ায়,
কিন্তু এদিকে আজরিন সে যেন থেমে গেছে। তার বুকের ভেতরটা ধুকপুক করে বাজছে। এতদিন পর অমিতকে দেখে, সামনে থেকে দেখে সে বুঝতেই পারছে না কেমনভাবে গিয়ে অমিতের সামনে দাঁড়াবে। রনির পেছনে পেছনে হাঁটছে ঠিকই, তবে পা যেন নিজের ইচ্ছায় চলে না, গুটি গুটি করে এগোচ্ছে। রনি আর অমিতের দূরত্ব কমাতে রনি অমিতের কাঁধে হালকা থাবা দিয়ে হেসে বলে, হোয়াটসঅ্যাপ ব্রো। অমিত কিছুই বলে না, শুধু একটু চেয়ে থাকে। তারপর ভিড় নিচু ধূসুর গলায় বলে, ট্রেনের থেকে সব ঠিকঠাক নিয়েছিস? রনি দুই ঠোঁট মিলিত ঠোঁটে রসিক হাসিয়ে এনে বলে, না ভাই, তোমার বউকে রেখে এসেছি আর তোমার শালিকে তুলে এনেছি। রনির কথা শুনে অমিতের প্রতিক্রিয়া নেই, কিন্তু আজরিন মৃদু হেসে ফেলে। তার চোখ কিন্তু সরছে না অমিতের মুখ থেকে। সে আর চোখে তাকিয়ে ভাবে, রাক্ষসের চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে গেছে। অনেক দিন ঘুমায়নি, খাওয়া দাওয়া মনে হয় ঠিকঠাক করেনি, শুকিয়ে গেছে আগের চেয়ে। এদিকে রনি একটু নিচু গলায় যেন নিজেকে বলছে, ভাইকে কি করে বলি ট্রেন থেকে সব ঠিকঠাক নিয়ে এলেও স্টেশনে এসে আমার বউটাকে শাশুড়ির হাতে তুলে দিতে হলো। রনির কণ্ঠে যে বিষাদ হাওয়া অমিত হয়তো টের পায়নি, কিন্তু আজরিন ঠিকই তা স্পষ্ট ভাষায় শুনতে পেরেছে, বুঝতেও পেরেছে রনি কি বলেছে। অমিত একবারও কারো মুখের দিকে না তাকিয়ে গাড়ির দরজা খুলে ভেতরে উঠে বসে পড়ে। তারপর রুক্ষ করা স্বরে রনিকে উদ্দেশ্য করে বলে, এভাবে দাঁড়িয়ে থাকবি না গাড়িতে উঠবি। রনির কানে অমিতের কণ্ঠস্বর যেতে সে যেন হঠাৎ বাস্তবে ফিরে এলো। চারপাশে চোখ ঘুরিয়ে চওড়া দৃষ্টিতে তাকিয়ে অমিতকে খুঁজতে লাগলো। মনে হচ্ছে এতক্ষণ সে অন্য জগতে ছিল, এ কারণে সে টের পায়নি অমিত কখন গাড়িতে উঠে বসলো। সে পিছনে ফিরে তাকিয়ে বিস্ময়কর হয়ে অমিতকে বলে ওঠে, তুমি বসে পড়েছো, কখন উঠলে? অমিত শুকনো গলায় উত্তর দিল, বাজে বকা বন্ধ করে গাড়িতে উঠবি নাকি চলে যাব? চলবে ইনশাআল্লাহ।